তেলেনা পোতা আবিষ্কার, এটা তোদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে রয়েছে ক্লাস 11-এ, কিন্তু এই গল্পটা ওল্ড সিলেবাসেও ছিল। লিখেছেন কে? প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র। ইনি রবীন্দ্র পরবর্তী সময়ের আধুনিক কবি তোরা বলতে পারিস। আমরা সবাই ক্রিস্টোফার কলম্বাসের নাম শুনেছি। তিনি কি করেছিলেন? আমেরিকা আবিষ্কার করেছিলেন, তাই তো? এবার এই যে একটা জায়গা আবিষ্কার করা, কি বলছে? তিনি কি তৈরি করেছেন? তৈরি করে আমাদের সামনে উদ্ভাবন করেছেন? না, ভূ মানচিত্রে আগে থেকেই ছিল। ঠিক কোন জায়গাতে এটা হতে পারে এটা আমাদের আন্দাজ ছিল। উনি কি করেছেন? সেই জায়গাতে গিয়ে সেই জায়গাটা উদ্ধার করে আমাদের সামনে প্রেজেন্টেশন করেছেন। ঠিক একইভাবে আমাদের গল্প অনুযায়ী এই তেলেনা পোতা হলো একটা জায়গা যেটা লেখক আমাদের মাধ্যমে, অর্থাৎ এই যে গল্পটা আমরা যখন পড়ব তখন এই গল্পের মধ্যে কিন্তু বুঝতে পারবো গল্প কথক হচ্ছে আমরাই, অর্থাৎ পাঠকেরা। আমরা কি করব? আমরা লেখকের কথা অনুযায়ী চলব, চলে একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে সেই তেলেনা পোতা নামক জায়গাটা আবিষ্কার করব। বোঝা গেছে? তাহলে তেলেনা পোতা কি? আমাদের গল্প অনুযায়ী বুঝলাম একটা জায়গা। তো এই গল্পটা সম্পূর্ণ আলাদা অন্যান্য গল্পের থেকে। কেন? কারণ গল্পটা হচ্ছে প্রথম পুরুষে লেখা। প্রথম পুরুষ কি? তুমি, তোমরা, তারপর হচ্ছে ধর সে, আপনি, এরকম বোঝায় হচ্ছে প্রথম পুরুষ। ঠিক আছে, তাহলে গল্পটা শুরু করি। বলেছেন শনি ও মঙ্গলের, মঙ্গলই হবে বোধ হয়। প্রথমেই দেখ একটা সন্দেহ প্রকাশ করে লেখক বলেছেন এবং তারপরে সরাসরি বলছে যে বারটা কি বার? মঙ্গলবার হতে হবে। যোগাযোগ হলে তেলেনা পোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনো তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি যে তেলেনা পোতা একটা জায়গা, সেই জায়গাতে এক বিশাল সরোবর রয়েছে, মানে একটা পুকুর রয়েছে। সেই পুকুরে বেশ কিছু মাছ রয়েছে, যে মাছগুলো কিন্তু আমরা সচরাচর বাজারে দেখতে পাই না, অথচ ওই মাছগুলো নিজের স্বেচ্ছায় বড়শির আঘাতে নিজের হৃদয়কে বিদ্ধ করার জন্য উদ্গ্রীব, অর্থাৎ আকুল হয়ে আছে। এবার এখানে এই সরলতম মাছেরা কি জিনিস বা গল্প অনুযায়ী ইন্টার মিনিং যেটা, সেটা আমরা লাস্টের দিকে বুঝবো। ওকে, আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলেনা পোতা আপনিও আবিষ্কার করতে পারেন। তার মানে আমরা অর্থাৎ পাঠকেরা কি বলছি, অন্যদেরকে কি বোঝাতে যাচ্ছি? যে আপনিও তেলেনা পোতা আবিষ্কার করতে পারেন, কিন্তু আপনার মধ্যে যে শখটা থাকতে হবে সেটা হলো মাছ ধরার শখ। এবং জীবনে কিন্তু কি করতে হবে? জীবনে কোনোদিন যদি আপনারা একটা পুঁটি মাছ, সামান্য মাছ, এইগুলো ধরার যদি কৌশল অবলম্বন করতে পারেন এবং এই মাছগুলো ছাড়াও যদি অন্যান্য মাছ আপনারা ধরতে চান, তাহলে আপনাকে কোথায় যেতে হবে? তেলেনা পোতাতে যেতে হবে। এটা আমরা কি বলছি? গল্পের মাধ্যমে অন্যজনকে বোঝাতে যাচ্ছি। ক্লিয়ার এতটুকু? তেলেনা পোতা আবিষ্কার করতে হলে একদিন বিকালবেলার পড়ন্ত রোদে জিনিসে মানুষের ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। এই প্যারাটাতে আমরা বাস যাত্রার একটা অভিজ্ঞতা পাব। তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা। ভাদ্র মাসে কি হয়? তাল পাকে,
প্রচুর গরম হয়, ভ্যাপসা গরম হয়, ওই রকম কোনো একটা সময়ে ভিড় ভাসে একবার যাত্রা করিস কোথাও, দেখিস অবস্থা কি হয়। ওই রকম ওই ভাদ্র মাসের বিশাল গরমে এক ভিড় ঠাসাঠাসি বাসে একটা কোনো এক জায়গাতে কি বলেছেন না, বাস যাত্রা করে একটা জায়গাতে নেমে যেতে বলেছেন। সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘড়ঘড় শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারিদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। অর্থাৎ পড়ন্ত বিকেলের সময় বাস যাত্রা করে যে জায়গাতে আমরা নামবো সেই জায়গাটা কি হচ্ছে না, চারিদিক জঙ্গলে ঢাকা, এবং এতটাই জঙ্গলটা ঘন যে সূর্যের আলো কিন্তু পৌঁছায় না সেই রকম ভাবে। কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না, সত্যিই তাই। যদি আশেপাশে ঘন জঙ্গল থাকে সেখানে কি জনমানব বা মানুষজন থাকে? থাকে না কিন্তু, তাই তো। মনে হবে পাখিরাও যেন সভয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গিয়েছে, পাখিরাও ভয় পেয়ে গেছে সেই ভয়ঙ্কর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্যটা দেখে। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়া টের পাবেন। স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়া কোন সময় হয় বলতো? যখন খুব গরম পড়ে, হালকা ঝিরঝির করে একটু বৃষ্টি পড়লো কয়েক ফোঁটা, ব্যাস ভ্যাপসা গরম বেরিয়ে গেল। আর কি হলো, একটু এলাকাটা স্যাঁতস্যাঁতে ভাব হলো, ভেজা ভেজা ভাব হালকা সাময়িক হয়ে থাকে, তাই তো। অসহ্য লাগে সেই সময়টা। একে তো ভাদ্র মাসের কথা বলছে, তাই না, তার উপর এরকম একটা স্যাঁতস্যাঁতা ওয়েদার, ভ্যাপসা ওয়েদার, আমরা বুঝতে পারলাম এক্ষেত্রে। তাহলে এতটুকু বোঝা গেল, তাই তো। মনে হবে নিচের জলা থেকে একটু ক্রূর কুণ্ডলিত, ক্রূর মানে হচ্ছে নিষ্ঠুর, কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফণা তুলে উঠে আসছে। এই অদৃশ্য ফণা তুলে উঠে আসছে, এই লাইনটা কিছু বুঝতে পারলি? একটা সাপ সাপের মতন ব্যাপারটা মনে হচ্ছে না? আসলে কি বলতো, প্রেমেন্দ্র মিত্র না শুধু গল্প লেখেননি, লিখেছেন বিভিন্ন কবিতাও। তিনি কবিও কিন্তু ছিলেন, তাই তার লেখার মধ্যে কিন্তু একটা কাব্যিক ভাব এই লাইনটার মাধ্যমে প্রকাশিত হচ্ছে। মানে একটা উৎকট গন্ধ কোথা থেকে ভেসে আসছে, এটা নাকে আসলো। এই দুর্গন্ধটাকে এখানে লেখক কিন্তু অদৃশ্য ফোনার সাথে তুলনা করেছে। বোঝা গেছে? তাহলে যে জায়গাতে আমরা নামবো সেই জায়গাটা কি ঘন জঙ্গলে পরিপূর্ণ, কোনো জনমানুষ নেই, আর পাশে একটা জলা জায়গা রয়েছে, সেখান থেকে একটা উৎকট গন্ধ ভেসে আসছে। বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছেই গিয়ে দাঁড়াতে হবে আপনাকে। লোকেশন বলে দিচ্ছে, ল্যান্ডমার্ক বলে দিচ্ছে কোথায় আমাকে দাঁড়াতে হবে, সেই একটা জলা জায়গাতে দাঁড়াতে হবে। যেমন ল্যান্ডমার্ক কি জিনিস, ধর কারো একটা আমি ঠিকানা দিলাম, কাউকে আমি ঠিকানা দিলাম, এবার আমার বাড়ির পাশে কি রয়েছে, একটা বড় মন্দির রয়েছে, তাই তো, বা বড় লজ রয়েছে, সেটা কি উল্লেখ করব, আমার ঠিকানার মধ্যে কিন্তু উল্লেখ করব, এটাকে বলছে ল্যান্ডমার্ক। ওকে। সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে। সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গিয়েছে। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আরো দুজন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত। খালি একা গেলে হবে না, আপনার সাথে আরো দুজন সঙ্গী লাগবে। কিরকম সঙ্গী পরের লাইনগুলোতে জানবো, ঠিক আছে। তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যলুব্ধ নয়, মানে মাছ পাগল নয়, তবুও এই অভিযানে তারা এসেছে। কে জানে আর কোন অভিসন্ধিতে? অভিসন্ধিতে বলতে বোঝায় মনের ইচ্ছা। অর্থাৎ তারা যে তার আপনার সাথে যে যাবে, দুইজন বন্ধু যে আপনার সাথে যে যাবে, তারা তো মাছ পাগল নয় আপনার মতন, মাছ টাছ ধরতে ভালোবাসে না, অথচ তারা আপনার সাথে যাবে। কিন্তু কেন যাবে, তার যে মনের ইচ্ছা, সেটা আপনি বুঝতে পারবেন না। যেমন আমি ধর পাহাড়ে ঘুরতে ভালোবাসি, সাপোজ প্রোগ্রাম করলাম সিকিম যাব, আমি কি করব, আমি চাইবো আমার সাথে বন্ধু বা কোনো ফ্যামিলি যাক, তাই তো।
তাহলে সেই ফ্যামিলি বা সেই বন্ধুটা রাজি হবে কখন? যদি আমার মতনই পাহাড় পাগল হয়ে থাকে। কিন্তু এবার দেখা গেল যারা রাজি হলো তারা পাহাড়টা আর কিছু ভালোবাসে না, তারা ওই ধর নদীর ধারটাই ভালোবাসে, নদী ঘুরতে বা মাছ টাছ ধরতে ভালোবাসে। এবার আমার হুট করে মনের মধ্যে আসবে চিন্তা ভাবনা, আরে ওরা তো পাহাড়টার নাম শুনলেই নাক সিটকোয়, পা পিছিয়ে দেয়, ওরা তো ওই নদীর ধারে বসে আড্ডা মারে, অথচ আমার সাথে যাবে কেন? মনের যে এই যে ইচ্ছা, এটা আমি বুঝতে পারবো না, অথচ তারা কি করবে? আমার সাথে কিন্তু যাবে। বোঝা গেছে? তিনজনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেওয়ার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে চাইবেন। আমরা কোথায় এসে পড়লাম রে ভাই? চারিদিকে জনমানুষ নাই, মশা কামড়াচ্ছে, মশা তো কামড়াবেই, জলা জায়গা, তার মধ্যে উৎকট গন্ধ ভেসে আসছে, তাই না? চারিদিকে ঘন জঙ্গল, মশার উপদ্রব তো থাকবেই, স্বাভাবিক। তো খানিক বাদে পরস্পরের মুখও আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না, অর্থাৎ চারিদিক এত ঘন অন্ধকার হয়ে গেছে যে পরস্পরের মুখ ঠিকঠাক দেখা যাচ্ছে না। মশাদের ঐকতান আরো তীক্ষ্ণ হয়ে উঠবে, স্বাভাবিক। যেরকম সন্ধ্যার সময় যেরকম মশা কামড়ায়, আস্তে আস্তে কি আরো মশার ঝাঁক বাড়িতে ঢুকতে থাকে না? গরমের সময় দরজা জানলা লাগিয়ে দিই, সাময়িক, তাই তো? আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন, তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে, সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ শুনতে পাবেন। শ্রুতি বিস্ময়কর আওয়াজ বলতে বোঝায় যে শুনতে অবাক লাগে এমন একটা আওয়াজ, অদ্ভুত আওয়াজ। অতিষ্ঠ হয়ে যখন আপনারা ভাববেন, না ধুর, ফালতু আসলাম এরকম জায়গাতে, কি তেলে না পোতা, তার চেয়ে বরং বাড়ি চলে যায়, এটা যখন ভাববেন তখনই কি হবে? একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাবেন। কিসের আওয়াজ? দেখ, মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন, প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না। আচ্ছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে এবং তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। ধীর মন্থর মানে ধীরে ধীরে, দোদুল্যমান মানে দুলতে দুলতে। গরুর গাড়ি দেখেছিস তোরা? গরুর গাড়ি এখন উঠে গেছে, তো গরুর গাড়িটা কি করছে? আস্তে 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 হেঁটে হেঁটে দুলতে দুলতে জঙ্গলের মধ্যে দিয়ে তাদের দিকে আসছে। যেমন গাড়িটি তেমনি গরুগুলো। মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। বামন, লিলিপুট গল্পে অনুযায়ী, মানে কাল্পনিক বা রূপকথা গল্প অনুযায়ী, বামন মানুষেরা, অর্থাৎ যেটাকে আমরা লিলিপুট বলি, ওরা নাকি মাটির তলাতে থাকে, মাটির তলাতে শহর রয়েছে, ঠিক আছে? তো গল্প অনুযায়ী যেরকম লিলিপুটেরা মাটির তলা থেকে বেরিয়ে আস্তে আস্তে টলমল করতে করতে হেঁটে হেঁটে চলে, ঠিক তেমনি ওই গরুর গাড়িটাকে বামনের সাথে তুলনা করেছে। বৃথা বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়ির ছইয়ের ভিতর, ছই কি জিনিস? গরুর গাড়িতে একটা ছোট্ট ঘর থাকে, ওই ঘরটাকে বলা হয় থাকে ছই। বড় বড় নৌকাতেও কিন্তু এই ছই দেখা যায়। ছইয়ের ভিতরে তিনজনে কোনো রকমে প্রবেশ করবেন। তিনজন কে কে? আপনি এবং আপনার দুই বন্ধু, তিনজন ছোট একটা জায়গা গাদাগাদি করে বসবেন। ও তিন জোড়া হাত ও পা এবং তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার মীমাংসা করবেন। প্যাসেজ ছোট, চাপাচাপি করে বসেছি, তার মধ্যে ভাদ্র মাসের গরম, কিভাবে এতটুকু জায়গা আপনি পাটা ছড়িয়ে বা ঠিকঠাক বসবেন সেটা আপনি চিন্তা ভাবনা করতে থাকবেন। সেই মুহূর্তে কি ঘটনা ঘটবে দেখা যাক। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালাই ফিরে চলতে শুরু করবে, অর্থাৎ যে রাস্তা দিয়ে
আসছিল সেই রাস্তা দিয়ে আবার ফিরে চলে যাবে। বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেওয়াল বুঝি অভেদ্য। তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে পায়ে পায়ে, পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। ধর কোনো একটা পাবলিক বাস বা যে কোনো বাসে একটা আমি ডিস্টেন্সে যাব, লং ডিস্টেন্স, যদি কিছু সময় পর বাসটা স্পিডে না চলে, আমরা বিরক্ত হয়ে কিন্তু বলি ধুর গরুর গাড়ির মতন চলছে, তাই না? একইভাবে ট্রেন যদি লেট করে, স্লো করে আস্তে আস্তে যদি যায়, একইভাবে ধুর কি ট্রেন এটা, একে তো বাথরুম অপরিষ্কার, তার মধ্যে গরুর গাড়ির মতন চলছে, এগুলো আমরা কিন্তু মন্তব্য করে থাকি। তার মানে গরুর গাড়ি কি ধীর মন্তর গতিতে এগিয়ে যায়। ভালো লাগছে গল্পটা? কিছুক্ষণ হাত পা ও মাথার যথোচিত সংস্থান বিপর্যস্ত হওয়ার সম্ভাবনায় বেশ একটু অস্বস্তি বোধ করবেন, অর্থাৎ আটোসাটো ভাবে তো আপনারা বসে থাকবেন, তাই না? একটু অস্বস্তি বোধ হবেই। বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে, ধাক্কাধাক্কি হবে, ঠেলাঠেলি হবে, গুতগুতি হবে। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিধারের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গিয়েছে। চেতনার শেষ অন্তরীপ বলতে বোঝায় ভালোবাসার দ্বীপটিও কি হচ্ছে, ডুবে গেছে। আমার মনের মধ্যে একটা ভালোবাসা বা ইচ্ছা জন্মেছে, না সেই জায়গাটা হয়তো খুব সুন্দর হবে ইত্যাদি উৎসাহ আমি পাচ্ছি, কিন্তু এক সময় এই যে যাত্রার যে কষ্ট, সেই যাত্রার কষ্টর মধ্যে মনে হবে ধুর ওই জায়গাতে না গেলেই ভালো। এই যে মনের যে আশাটা, মনের যে ভালোবাসা সেই জায়গার প্রতি, সেটা কি হবে, ক্ষীণ হয়ে আসবে, ডুবে যাবে। এক্ষেত্রে মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিধারে, সময় যেখানে স্তব্ধ স্রোতহীন, অর্থাৎ যেন মনে হবে যে সময়টা শেষই হচ্ছে না। দুঃখের দিনে আমাদের তাই মনে হয় না? দুঃখের দিন মনে হয় কি সময় শেষই হতে চায় না, দুঃখ আর দুঃখ, কিন্তু আনন্দের সময় কি হয়, সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। যেরকম দুর্গাপূজা, আনন্দ করতে 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 হুট করে দশমী, তারপরের দিন পড়তে বসো, তাই তো? তারপর ধর পরীক্ষা আমি খারাপ দিলাম, টেনশন হলো, টেনশন হতে 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 কবে রেজাল্ট বেরাবে, রেজাল্ট আর বেরায় না, মানে কি দুঃখের দিনটা কিন্তু সেই সময় ফুরায় না, তাই তো? এরকম ব্যাপারটা। তো সময় স্তব্ধ, সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ঝঞ্ঝনায় জেগে উঠে দেখবেন ছয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে। বাহ, কত সুন্দর লাইন! ছয়ের ভিতর দিয়ে আকাশের তারাগুলো মিটমিট করে জ্বলছে, এটা আপনি দেখতে পাবেন। এবং গাড়ির গাড়োয়ান কি, গরুর গাড়ির চালক, গাড়োয়ান থেকে থেকে সৎসাহে মানে উৎসাহের সহিত কি হবে, একটি ক্যানেস্তারা বাজাচ্ছে। ক্যানেস্তারা কিন্তু কোনো একটা বাদ্যযন্ত্র নয়, ক্যানেস্তারা হচ্ছে একটা টিনটা বাজাচ্ছে থেকে থেকে। কেন? পরের লাইনে জানতে পারবো। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকার ভাবে আপনাকে জানাবে, আজ্ঞে ও শালার বাঘ খেদাতে, মানে বাঘ তাড়াতে। আরে বাপরে বাপ, বাঘ শুনেই তো কেমন লাগবে আপনার, তাই না? এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা তিনজন গরুর গাড়ি করে যাচ্ছি, যদি একবার বাঘের খপ্পরে পড়ি শেষ, কি চিন্তা। তাহলে এই লাইনগুলোর মাধ্যমে আমরা কিন্তু গরুর গাড়ির যাত্রার একটা বর্ণনা পাচ্ছি। 5 নম্বরে কিন্তু প্রশ্ন হবে, নোটস দিয়ে দিব, কোনো চিন্তা নাই, গরুর গাড়ির যাত্রার বিবরণ। ওকে, ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর, মানে মনের মধ্যে বোঝার পর মাত্র কেনেস্তারা নিনাদে ব্যাঘ্র বিতাড়ন সম্ভব কিনা
কম্পিত কণ্ঠে এ প্রশ্ন আপনি উত্থাপন করার আগেই গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করবার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র, এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই কেনেস্তারের নিনাদি তাকে তফাৎ রাখার পক্ষে যথেষ্ট। আরে মশাই, বাঘ বলতে আমি কি বোঝাচ্ছি? চিতাবাঘকে বোঝাচ্ছি। যদি চিতাবাঘ খিদা না পায় তাহলে কিন্তু এই কেনেস্তারের আওয়াজে সে পিছপা হতে বাধ্য। আর যদি খিদা পেয়ে থাকে, ক্ষুধার্ত যদি থাকে, তাহলে কি হবে? কেনেস্তারা বাজালেও সে শুনবে না, ঘাড় মটকিয়ে কটমট করে মাংস খেয়ে নেবে। কি ভয়াবহ অভিজ্ঞতা, কি অ্যাডভেঞ্চার, তাই না? এরকম অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যদি কেউ যায় খুব ভালো হয়, তাই না? অন্ধকার রাত, চারিদিকে হচ্ছে ঘন জঙ্গল, আর গুটি 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 পায়ে গরু এগিয়ে যাচ্ছে, গরুর গাড়ি। আর হঠাৎ করে জানলাম যে আশেপাশে বাঘ থাকে, কি হবে ভাব। মহানগরী হচ্ছে কি কলকাতা। কলকাতা থেকে মাত্র 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব? আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটা মাঠ পার হয়ে যাবে। 30 মাইল কি বলতো? 1 মাইল সমান সমান 1.5 কিলোমিটার, আর 30 মাইল সমান সমান হিসাব করে নে এবার তোরা। খুব বেশি ডিস্টেন্স নয় কিন্তু, তাই তো? আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধ হয় উঠে এসেছে। কৃষ্ণপক্ষ, এই যে আজকে কি অমাবস্যা মানে কৃষ্ণপক্ষ, তারপরে কি হবে? চাঁদ উঠবে, পূর্ণিমা, সেটাকে কি বলবে? শুক্লপক্ষ। কৃষ্ণ মানে কালো। এই যে আজকে যে অমাবস্যার ঠিক 1, 2 এবং 3 দিনের মাথা পর্যন্ত চাঁদটাকে একটু পূর্ণিমা যখন হবে কিনা, পূর্ণিমার ঠিক পরের দিন, অর্থাৎ পূর্ণিমার 1 দিন, 2 দিন, 3 দিন একটু চাঁদটাকে খেয়াল করবি তো। বিশেষ করে ওই 11টা বা মাঝরাতে, বিশেষ করে ভালো বোঝা যায় মাঝরাতের দিকে বা 11টা 12টার দিকে, ওই টাইমে চাঁদটা কিন্তু সম্পূর্ণ থাকে না, হালকা কিন্তু ক্ষয়িত ভাবে থাকে, তাই না? হালকা হচ্ছে ক্ষয় ক্ষয় ভাবে থাকে। ওটাকে বলছে হচ্ছে কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধ হয় উঠে এসেছে। তারই স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী। তো এখানে প্রহরী বলতে কি বোঝাচ্ছে? আশেপাশের গাছপালাগুলোকে বলছে, যেন গাছপালা কি নিশ্চুপ হয়ে আছে, মৌন হয়ে আছে, গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। গাড়িতে যখন যায় তখন কি হয়? আশেপাশের গাছপালাগুলো সরে সরে যায়, মনে হয় না? এটা মনের ভুল। প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান, কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেওয়ার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। মহাকাল, মহাকালকে শিব, তাই তো? যিনি কালের অর্থাৎ সময়ের ঊর্ধ্বে, তাকে সাক্ষ্য দেওয়ার জন্য সেই পুরনো খিলান, স্তম্ভগুলো বা প্রাচীন স্থাপত্যগুলো দাঁড়িয়ে রয়েছে নিজের জায়গাতে। ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতি লোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। যেন আবছা, আধারি, চারিদিকে অস্পষ্টতা, দৃশ্যমানতা ইত্যাদি আপনার চোখের সামনে ভেসে উঠবে। অন্য একটা জগতে চলে গেছেন আপনার মনে হবে। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোই না। ওই যে দুঃখের দিন, দুঃখের সময় রাত সময় ফুরোতে যাচ্ছে না। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সবকিছু নিমগ্ন হয়ে আছে। জাদুঘরের নানা প্রাণীদেহ আলোকের মধ্যে যেমন থাকে। জাদুঘর মানে কি? যে ঘরে জাদু খেলা দেখায়, তাই তো? না, জাদুঘর হচ্ছে মিউজিয়াম। আর আরোক বলতে কি বোঝায়? কাচের বাক্স। মিউজিয়ামে কি হয়? কাচের বাক্সের মধ্যে বিভিন্ন
ঐতিহাসিক সরঞ্জামগুলো রাখা হয়, তাই না? 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। হাত পা গুলো নানা স্থান থেকে কোন রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। যাক, অবশেষে আপনার দেহটা কি হবে? স্বস্তি পাবে, শান্তি পাবে। আটোসাটো হয়ে বসেছিলেন, এখন নামুন আপনারা, নামবেন আপনারা। একটা কটু গন্ধ, কটু মানে খারাপ, কটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে, ওয়েলকাম জানাচ্ছে। এখানে কোনো গেস্ট আপনাকে ওয়েলকাম করবে না। কে ওয়েলকাম করবে? একটা খারাপ গন্ধ, বাজে গন্ধ, উৎকট গন্ধ আপনাকে ওয়েলকাম করবে। বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ। পানা কি? কচুরিপানা, কচুরিপানা গন্ধ। অর্ধস্ফুট চাঁদের আলো তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে। নাতি ক্ষুদ্র বলতে বোঝে খুব ছোট নয়, একটা পুকুর আপনি দেখতে পাবেন। তারই পাশে বেশ বিশাল আয়তন একটি জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানলা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে রয়েছে। পুরনো একটা অট্টালিকা আপনি দেখতে পাবেন। এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। ভাব, এরকম একটা অ্যাডভেঞ্চার করে যাত্রা করার পর এরকম একটা অদ্ভুত বাড়ি দেখলি, হন্টেড বাড়ি, ভুতুড়ে বাড়ি, যেই বাড়ির একটা ঘরে থাকার ব্যবস্থা রয়েছে, কেমন লাগবে? ব্যাপারটা বেশ মজার, অ্যাডভেঞ্চার টাইপের, তাই না? কোথা থেকে গাড়োয়ান, মানে যিনি গাড়িটা চালাচ্ছিলেন, গরুর গাড়িটা চালাচ্ছিলেন, কোথা থেকে গাড়োয়ান একটি ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, সেই সঙ্গে এক কলসি জল। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন। বহুকাল আগে, বহু বছর আগে কেউ হয়তো এই ঘরে থেকেছিল। ঘরটা এখন কি হয়েছে? ড্যাম্প হয়ে গেছে, পুরনো হয়ে গিয়েছে। বহু বছর পর আপনারা সেই ঘরে থাকবেন, ধুলো বালি ময়লা ইত্যাদি যুক্ত ঘরে, পুরনো একটা ঘরে। ঘরের ঝুল, জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ, একটা অস্পষ্ট ভ্যাপসা গন্ধে তার প্রমাণ পাবেন। ঘরের দরজা জানলা যদি বন্ধ থাকে দীর্ঘদিন, 2 দিন 3 দিন 1 সপ্তাহ, তারপর ঘরটা খুলিস তো কেমন একটা ভ্যাপসা গন্ধ বেরাবে না? হাওয়া বাতাস চলাচল করতে পারবে না। তার জন্য এখানে ঘরের অধিষ্ঠাত্রী আত্মা কি বলতে চেয়েছে? এখানে ঘরের যে নিজস্বতা সেটা বোঝাতে চেয়েছে, মানে ঘর নিজে যে এখানে অসন্তুষ্ট বোধ করছে সেটার আভাস লেখক দিয়েছেন। ঠিক আছে? সামান্য চলাফেরায় ছাদ ও দেওয়াল থেকে জীর্ণ পলস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। কোথাও ছাদ বা দেওয়াল থেকে চুন খসে পড়ছে, কিছু ভেঙে পড়ছে, এরকম আপনি দেখতে পাবেন। 2-3টে চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। অন্ধকার ঘর, স্যাঁতস্যাঁতে ঘর, নোংরা ঘর, সেখানে চামচিকা বাসা করেছে। কেন? কারণ সেখানে বহু যুগ ধরে মানুষের পদার্পণ ঘটেনি, তাই তো? তাহলে ঘরের আমরা পরিচয় পেলাম, বাড়ির পরিচয় পেলাম, কিভাবে রাত্রিবাসটা করতে হবে, তাই তো? তেলের পাতা আবিষ্কারের জন্য আপনার 2টি বন্ধুর একজন পানরসিক, পানরসিক মানে কি? কি? মদ পান, আর কি? অপরজন নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার, অর্থাৎ জায়গা পেলে ঘুমিয়ে পড়বে। এরকম ট্রেনে হয়, এক একজন মানুষ থাকে 10 ঘন্টা শুয়ে কাটায়, উপরে সিট, এসিতে টিকিট কেটেছে, কম্বল টম্বল নিয়ে আরামে একদম শুয়ে গেল, ওখানেই খাচ্ছে, খালি ওই টয়লেটের সময় নামছে আবার শুয়ে পড়ছে। দেখেছি, আমি বহুবার দেখেছি, লং জার্নিতে বহুবার দেখেছি, এক্সপিরিয়েন্স আছে আমার।
তাহলে ওই যে শুরুতে বললাম দুজন বন্ধু লাগবে, দুজন বন্ধু কেমন, এই যে এখন জানতে পারলাম, আন্ডারলাইন করে দেয় এখানে। তাহলে একজন বন্ধু কেমন হবে, পান রসিক মানে মদ খেতে ভালোবাসে, আর আরেকজন হবে কি নিদ্রাবিলাসী, ঘুমোতে ভালোবাসে, ঘুম কাতুরে। ঘরে পৌঁছে মেঝের উপর কোনো রকমের শতরঞ্চির আবরণ পড়তে না পড়তে একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি মানে নাক ডাকতে নাসিকাধ্বনি করতে করবেন, অপরজন পান পাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবেন। তাহলে একজন বন্ধু কি করবে, শতরঞ্চি পেতে নাক ডাকতে শুরু করে দেবে, ঘুমাতে শুরু করে দেবে, আর একজন বন্ধু কোনায় বসে কত সুন্দর বন্ধু। তাহলে হয়তো এই উদ্দেশ্য নিয়েই তারা এসেছিল, একজন ঘুমাতে আর একজন চুপি সারে পরিবারকে না জানিয়ে পরিবারের অবচরে মদ খেতে। রাত বাড়বে, ভাঙা লণ্ঠনের কাছের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমালিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। আগেকার দিনে যখন লণ্ঠন ধরানো হতো তখন বিকেল বেলায় লণ্ঠনটা পরিষ্কার করতো, চকচকে করতো, তারপর তেল টেল ভরে ওই যে ফিতাটা, লণ্ঠনের ফিতাটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করতো। সন্ধ্যার সময় লণ্ঠনটা জ্বালাতো, কয়েক ঘন্টা পর সেই কাজটা কি হতো, কালিতে ভরে যেত। আবার পরের দিন সকালবেলা বা বিকালে সেই লণ্ঠনটা পরিষ্কার করতে হতো। এরকম চিমনিও তাই, চিমনিটা কি হচ্ছে, একটা সময়ের পর কালিমালিপ্ত মানে কালিতে ঢেকে যাচ্ছে, আলোটা কি হচ্ছে, ক্ষীণ হচ্ছে, তাই তো। কেমন রাত, বাপরে বাপ। আরো আছে দেখ, কোন রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে চঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে। নবাগত কারা, আপনারা। মশারা টের পেয়ে যাবে কোন এক বেতার সংকেতের মাধ্যমে যে ওই ঘরে তিনজন এসছে খাওয়ার, আজকে পার্টি হবে আমাদের মধ্যে, চলো সবাই মিলে অ্যাটাক করো। ও তাদের সঙ্গে শনিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। শনিত সম্বন্ধ বলতে বোঝায় রক্ত খেতে, শনিত শব্দের অর্থ হলো রক্ত। আপনি বিচক্ষণ হলে দেওয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলিন মানে বড় জাতির। কি মশা, ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। অ্যানোফিলিস মশা কি হয়, ম্যালেরিয়া রোগ ছড়ায়, তাই না। আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন। অচেতন মানে তারা অন্য জগতে চলে গেছে, নিজেদের জগৎ মানে নিজের জগৎটা ভুলে অন্য জগতে ডুবে আছে। একজন কি ঘুমের দেশে আর একজন কি মদ পানের দেশে। ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন। তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্ন প্রায় সিঁড়ি দিয়ে উপরে ছাদে ওঠার চেষ্টা করবেন। দেখ, খুব গরম যদি লাগে কিনা, আমরা কিন্তু অনেক সময় রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর ছাদে একটু হাঁটাচলা করি, ঘোরাঘুরি করি, সময়টা কাটায়, আধ ঘন্টা 1 ঘন্টা ইত্যাদি, তাই তো। হালকা যদি সেই সময় হাওয়াটা ওঠে, ব্যাস 12টা 12:30 কোনো ব্যাপারই না, এক একজন থাকে। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে। তবু কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। যেন মনে হবে কেউ ডাকছে, ছাদ থেকে কেউ ডাকছে, আপনাকে কিছু একটা আকর্ষণ করবে। সে আকর্ষণের টানে কি করবেন, আপনি ছাদে উঠবেন। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে ওড়িশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। ওড়িশা হচ্ছে কি কলসি, ঠিক আছে, টুকরো টুকরো কিছু কলসির কানা পড়ে রয়েছে। ফাটালে ফাটালে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে এ অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। পুরনো বাড়ি বা পুরনো ইমারতগুলোতে কি হয় রে, বট গাছ, পাকুড় গাছ, এগুলো সাইড দিয়ে উঠে যায় না, এবং তার যে শিকড়গুলো, সেই শিকড়গুলো চারিদিকে বিস্তার করে দেওয়ালটা ফাটাতে থাকে, তাই তো। এখানে অরণ্যের পঞ্চম বাহিনী বলতে বোঝাচ্ছে পঞ্চবটিকে। পঞ্চবটি কি জিনিস, অশ্বত্থ, বট, আমলকি, বেল এবং অশোক গাছ। এই 5টা গাছ যেই জায়গাতে থাকবে সেটা হয়ে যাবে পঞ্চবটি।
হিন্দু শাস্ত্র অনুসারে এই পঞ্চবটির মতন জায়গা অতি পবিত্র মনে করা হয়। তার মধ্যে খুব সম্ভবত বট বা অশ্বত্থ গাছের শিকড় কি করেছে, চারিদিকে বিস্তার করে অট্টালিকাটা ধ্বংস সৃষ্টি করছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে। খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুসুপ্তিমগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপর কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন, তা যেন আপনি টের পাবেন। সোনার কাঠি রূপর কাঠি ঠাকুমার ঝুলিতে রয়েছে। সোনার কাঠি ছোঁয়ালে কি হয়, জেগে যেত। রূপর কাঠির ছোঁয়ালে কি হয়, ঘুমিয়ে পড়তো, তাই তো? এরকম ব্যাপার। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্ন স্তূপ বলে যা মনে হয়েছিল, তারই একটি জানালায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। একটা ছাদে দাঁড়িয়ে আপনি দেখবেন যে দূরে কোথাও একটা অস্পষ্ট আলো ভেসে আসছে। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। আপনি কি, চারিদিকে তো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, হালকা আলো আধারিতে একটা ছায়ামূর্তি দেখতে পাবেন, কারো ছায়া আপনি দেখতে পাবেন। আপনি অনুভব করবেন যে ওখানে কেউ কিছু রয়েছে, দাঁড়িয়ে রয়েছে সে অন্ধকারে। কিন্তু আসলে কে, এটা ভূত না সত্যিকারের কোনো মানুষ, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না সহজে। ওকে, কতটা অ্যাডভেঞ্চার দেখ এখানে আছে, তাই না? ফার্স্টে কি হলো, বাস এবং জঙ্গলের অ্যাডভেঞ্চারের পরিচয় পেলাম, তারপরে গরুর গাড়ির যাত্রার অ্যাডভেঞ্চার পেলাম, তারপরে কি পেলাম, ভাঙা বাড়ির অ্যাডভেঞ্চার এখন পাচ্ছি, তাই তো? ভালো লাগছে তো গল্পটা? দিয়া ভালো লাগছে? গভীর নিশীথ রাতে কে যে এই বাতায়নবর্তিনী, কেন যে তার চোখে ঘুম নেই? অর্থাৎ বাতায়নবর্তিনী কি বলতে বোঝায়, যে জানলা ধরে দাঁড়িয়ে রয়েছে এমন কোন নারী। বাতায়ন কি জিনিস? জানলাকে বলে। কেন? জানলা দিয়ে হাওয়া আসে, ওই জন্য। কেন যে তার চোখে ঘুম নেই আপনি ভাববার চেষ্টা করবেন, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। বাতায়ন থেকে সে ছায়া সরে গিয়েছে, আলোর ক্ষীণ রেখাও গিয়েছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে। আপনি আবার সন্তপর্ণে মানে সাবধানে নিচে নেমে আসবেন এবং কখন এক সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতেই পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। আবার এখন দিনের সৌন্দর্যের ব্যাপারে আসবো পরের প্যারাগুলোতে। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না, এই লাইনটা থেকে প্রশ্ন আসে। কি উদ্দেশ্য? ওই যে তেলেনা পোতা আবিষ্কার করতে হবে, তাই তো? মাছ ধরতে হবে, তাই তো? এক সময় 1650 আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়ি পানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নিয়ে দেবেন। 1650 কি জিনিস? দুর্গা পূজা বা কালী পূজাতে বিভিন্ন পূজার সরঞ্জাম লাগে। সেই পুজোগুলো হয় 16টা উপকরণ দিয়ে। এটাকে বলা হয়ে থাকে 1650 আরাধনা করা, পূজা করা, ঠিক আছে? তবে এখানে তো কোনো দেবদেবীর পুজো হচ্ছে না, চলছে কার আরাধনা? মাছ ধরার আরাধনা, মাছ ধরার প্রক্রিয়া। তাহলে এখানে 1650 বলতে বোঝাচ্ছে বড়শি, ছিপ ইত্যাদি সরঞ্জাম, ঠিক আছে? বেলা বাড়বে, ওপারে ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করার জন্য বাতাসের রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে
আবার বাসের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রূপ করবে। যেন মনে হবে অনেকক্ষণ ধরে আপনি ছিপ হাতে ধরে সেই পুকুরের জলে মাছ ধরার চেষ্টা করবেন। কিন্তু মাছরাঙা কি হয়, মাছরাঙা কি কোনো বেশি অপেক্ষা করে? অপেক্ষা কিন্তু করে না। সামান্য একটু অপেক্ষা করলে, অপেক্ষা করার পর টুক করে জলের মধ্যে ডুব দিয়ে মাছটা ধরে উঠে চলে যায়, তাই তো? তো এক্ষেত্রেও যেন আপনার মনে হবে মাছরাঙাটা কি করছে, আপনাকে ব্যঙ্গ করছে, ব্যঙ্গ করবে। তো তারপর বলেছে যে ওপারে ঝুঁকে পড়ে একটা বাসের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ঘরে ঘরে আপনাকে যেন উপহাস করার জন্যই বাতাসের রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আবার বাসের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রূপ করবে। পড়লাম, আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অচঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাচের মতো পাখা নেড়ে আপনার ফাতনাটা বলতে বোঝাচ্ছে বড়শির যে লাঠিটা, ওই যে সামনের দিকে যে বড় লাঠিটা থাকে ওটাকে বলছে, ফাতনাটার উপর বসবার চেষ্টা করবে এবং থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। এক্ষেত্রে একটা আপনি একজনকে দেখবেন। কাকে দেখবেন? লাইনগুলো পড়ছি, বুঝতে পারবেন। নিথর জলে ঢেউ উঠেছে, আপনার ছিপের ফাতনার মৃদুমন্দভাবে তাতে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটা মেয়ে পিতলের ছকছকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। একটা অপরিচিত মেয়ের সাথে আপনার দেখা হবে। কিন্তু কোনো মেয়ে, অপরিচিত কোনো মেয়ে যখন একটা ছেলে বা পুরুষ মানুষকে দেখে, সরাসরি কি তাকাতে পারে? তাকাতে পারে না। হয় আর চোখে দেখবে বা না দেখার ভান করবে, তাই তো? কিন্তু এক্ষেত্রে আপনি যে মেয়েটিকে দেখবেন তার চোখে কিন্তু কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। আপনার দিকে সে তাকিয়ে থাকবে এবং তারপরে কিছুক্ষণ পর আপনার সামনে সেই কলসিটা ভরে কোমরে তুলে নেবে। মেয়েটির কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া যেন তার স্থগিত হয়ে আছে। তার শরীর কিন্তু হৃষ্টপুষ্ট নয়, অতটা ভালো নয়। তাই তার যে দেহ সেটা দেখে হয়তো আপনি আন্দাজ করবেন সেই মেয়েটি কৈশোর এবং যৌবনের কোনো মাঝামাঝি পর্যায়ে রয়েছে, কিন্তু থমকে গেছে তার বয়সটা, এমনটা মনে হবে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন? টান দিন। এখান থেকেও প্রশ্ন আসে। অর্থাৎ আপনার সাথে বা মানে গল্পকথকের সাথে মেয়েটির যে প্রথম সাক্ষাৎ যে হয়েছিল তার বিবরণ দিয়ে 5 নম্বরের একটা প্রশ্ন কিন্তু পড়তে হবে। নোটস দিয়ে দেবো, এটারও চিন্তা নেই, ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেনটা। ওকে, সে কণ্ঠ এমন শান্ত মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতদের সঙ্গে কথা বলা আপনার মোটেও অস্বাভাবিক ঠেকবে না। যেন মনে হবে যে সে কোনো অপরিচিত কেউ নয়, অনেক দিনের চেনা। শুধু আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে ছিপের টান দিতে আপনি ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে ওঠার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। অর্থাৎ কোনো এক সময়ে সেই মুহূর্তে মাছ ধরা পড়েছিল। আপনি সেই মেয়েটির দিকে তাকিয়ে রয়েছেন এবং মেয়েটিও আপনার দিকে তাকিয়ে রয়েছে। চোখাচোখির সময়ে সেই বড়শির মাছটা ধরা পড়েও সেটা থেকে পালিয়ে যাবে, আপনি পরে সেটা টের পাবেন। একটু অপ্রস্তুত ভাবে মেয়েটির দিকে আপনার একবার তাকাতেই হবে। সেও মুখ ফিরিয়ে
শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। পুকুর ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর। ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। কতক্ষণ কি আর থাকে পাখি, তাই না? পাখি তো আনমনা হয়ে নিজের জায়গাতে ফিরে যায়, এক জায়গা থেকে আরেক জায়গা। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধ হয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবেন না। মাছও বুঝে যাবে যে আপনি অনেকক্ষণ ধরে বসে থাকতে পারেন, আপনি ধৈর্যশীল। মাছও কি করবে, আপনাকে কিন্তু অবজ্ঞা বা অবহেলা করবে না। ধুর, এর মধ্যে তো কোনো ধৈর্য শক্তিই নেই, উঠে চলে যাচ্ছে, এটা বলতে পারবে না। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। এক সময়ে হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। আপনার বন্ধুরা এই সমস্ত বৃত্তান্ত সবকিছু জেনে গেছে, এক সময় আপনি টের পাবেন। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এই কাহিনী কোথায় তারা শুনলো জিজ্ঞাসা করে হয়তো আপনার পান রসিক বন্ধুর কাছে শুনবেন। কি আবার বলবে, এই মাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। যামিনী কি এখানে? সেই পুকুরপাড়ের মেয়েটি, ঠিক আছে? সেই পুকুরপাড়ের মেয়েটির নাম হলো যামিনী। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে। তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটের সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার পান রসিক বন্ধুটিরই জ্ঞাতি স্থানীয়, মানে দূর সম্পর্কের আত্মীয়। সেই সঙ্গে আরো শুনবেন যে দ্বীপ প্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে, অর্থাৎ লাঞ্চের ব্যবস্থাটা যামিনীদের বাড়িতেই হয়েছে। বাহ, কত সুন্দর! যে মেয়েটিকে মাছ ধরার সময় দেখলাম আমি, সেই মেয়েটির বাড়িতে লাঞ্চ করার সুযোগটা মিলছে। বাহ, কত সুন্দর ব্যাপার, রোমান্টিক ব্যাপার একটা। একে তো অ্যাডভেঞ্চার যাত্রাটা ছিল গতকাল রাত্রে, বাঘে ধরে নেওয়ার ভয়, তাই তো? আর এখন একটা রোমান্টিক অ্যাডভেঞ্চার হচ্ছে। যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিলেন দিনের রুড়ো আলোয়, তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। অর্থাৎ গতকাল রাত্রে যে ছায়ামূর্তিটি দেখেছেন সেটি আর কেউ ছিল না, সেটি কে ছিল? যামিনী ছিল। যামিনীর যে রুগ্ন শরীর সেটি আপনি দিনের আলোতে বুঝতে পারবেন, এবং এও বুঝতে পারবেন যে গতকালের যে ছায়ামূর্তিটা ওটা যামিনীর ছিল। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। এটিই যামিনীদের বাড়ি, জেনে আপনি অবাক হবেন। এই বাড়ির একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে, আয়োজন যৎ সামান্য। হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই লক্ষ্য করেছেন। শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরো বেশি করে আপনার চোখে পড়বে। মেয়েটির লজ্জা শরম কিচ্ছু নেই, খালি মুখের মধ্যে কি রয়েছে? একটা করুণ ভাব রয়েছে আর একটা গাম্ভীর্য ভাব রয়েছে। সবকিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। যেন মনে হবে, একটা লাইন বাদ চলে গেছে। এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। সবকিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন যেন সে এই ধ্বংসস্তূপে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। যেন মনে হয় যে তার চোখ কিছু একটা বলতে চায়, ঠিক আছে, কিন্তু সে বলতে পারছে না। এবং এটাও আপনি বুঝতে পারবেন, এই যে এই বাড়িটা যে ধ্বংসস্তূপ হয়ে রয়েছে, বাড়িটা যে ক্রমে ধ্বংসের দিকে পৌঁছাচ্ছে, তেমনি যামিনীর দেহটাও একসময় কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এটা আপনি অনুভব করতে পারবেন। মানে কিছু একটা
সে বলতে চায় করুণ চোখ নিয়ে, কিন্তু বলতে পারছে না, তাই না? আপনাদের পরিবেশন করতে করতে 2-4 বার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। কেন দেখবেন? বলেছে উপরতলার কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরো গভীর হয়ে উঠেছে মনে হবে, সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে। আপনাকে পরিবেশন করবে যামিনী, কিন্তু হঠাৎ চোখে মুখে একটা আতঙ্ক নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে কোথাও একটা যামিনী যাবে, মাঝে মাঝেই যাচ্ছে, এটা আপনি খেয়াল করবেন। খাওয়া শেষ করে আপনারা যখন একটু বিশ্রাম করতে পারেন অত্যন্ত দ্বিধাভরে কয়েকবার ইতস্তত করে যে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে, একটু এখানে শুনে যাও মণিদা। মণিদাকে পানরসিক বন্ধুটি, আপনার বা গল্পকথকের পানরসিক বন্ধুর নাম কি? মণিদা। লিখে রাখ এক্ষেত্রে। তাহলে মণিদা এবং যামিনীর মধ্যে কি পরিচয় আমরা পাচ্ছি? এরা একে অপরের দূর সম্পর্কের আত্মীয়। ক্লিয়ার? এতটুকু। মণিদা আপনার সেই পানরসিক বন্ধু, তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না, মানে খুব আস্তে আস্তে তাদের মধ্যে যে কথাবার্তা যে চলবে আপনি যে শুনতে পাবেন না এমনটা নয়, আপনি শুনতে পাবেন। কি কথাবার্তা চলছে শুনবেন। যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে, মা তো কিছুইতেই শুনছেন না, তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। তার মানে এই ঘরে, ভাঙাচোরা ঘরে কে থাকে? যামিনী এবং যামিনীর এক বৃদ্ধা মা রয়েছে। তার বৃদ্ধা মা কিন্তু চোখে দেখতে পায় না, অন্ধ। কি বলছে দেখ, মণি একটু বিরক্তির স্বরে বলবে, ও সে খেয়াল এখনো নিরঞ্জন এসেছে। ভাবছেন বুঝি নিরঞ্জনকে? নিরঞ্জন হচ্ছে, ছোট্ট করে বলে দিই, যামিনীর মাসির ছেলে। ছোটবেলা যখন যামিনী ছিল তখন তার মাসির ছেলেকে, মানে মাসির ছেলের সাথে যামিনীকে বিয়ে দিবে বলে এটা ঠিক করে রেখেছিল। অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না, আমি জানি। তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? কি যে আমি করব ভেবে পাচ্ছি না। মানে কথাগুলো বলছে কে? যামিনীর মা বলছে। হ্যাঁ, কেন তাকে লুকোচ্ছিস? আমি তো জানি নিরঞ্জন এসেছে, তাকে ডেকে দে না, একটু দেখি, একটু ওর সাথে কথা বলি, কেন লুকোচ্ছিস? তো তখন মণিদাকে বলছে যে কি করব মায়ের এই কথাতে, দেখো ভেবে পাচ্ছি না আমি। অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না, রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। বৃদ্ধা মহিলা, তার মধ্যে অন্ধ বুড়ি। আগে যে কথা নিরঞ্জনকে দিয়েছিল, ভাবছে নিরঞ্জন এসছে যামিনীকে বিয়ে করার উদ্দেশ্যে, কিন্তু আসলে কি, আসলে আসেনি। অন্ধ মানুষ, একে বৃদ্ধা, তার মধ্যে এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি সে বুঝতে পারছে না, তাই তো? তাই কি হচ্ছে, মনের মধ্যে অস্থিরতা বুড়ির সৃষ্টি হয়েছে। এ তো বড় মুশকিল দেখছি। চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়। উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন। যামিনী এবার কাতর কণ্ঠে উন্নয় করবে, তুমি একবারটি চলো মণিদা, যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। মানে মাকে ঠান্ডা করতে হবে, মা কিন্তু কোনোভাবেই তাদের কথাটা শুনছে না। আচ্ছা তুই যা, আমি আসছি। মণি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে যে এ এক আচ্ছা জ্বালা হয়েছে, যা হোক বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। মরলেই বাঁচি, ফালতু এক ঘ্যানর ঘ্যানর করছে কানের কাছে, নিরঞ্জন কোথায়, নিরঞ্জন কোথায়, কবে আসবে ইত্যাদি, অতিষ্ঠ হয়ে গেছে। মরলেই বাঁচি, তাই তো? ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন, কেন এই নিরঞ্জনকে নিয়ে কেন এত উৎসাহ, কেন এবার আপনারা জানতে চাইবেন। আমি বলছি আপনাদের সকলকে, কেন? কারণ আমি তো বক্তা, তাই না? এক্ষেত্রে আমরা পাঠক, আমরাই বক্তা। শোনাচ্ছি আপনাদেরকে, সবাইকে শোনাচ্ছি।
মণি বিরক্তির স্বরে বলবে, ব্যাপার আর কি? নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বোনপো মানে বোনের ছেলের সাথে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। বছর 4 আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে। সেই থেকে বুড়ি এই অজগরপুরী বলতে বোঝায় জনমানব শূন্যহীন অরণ্য বা ঘর বোঝায়। অজগরপুরীর ভেতরে বসে সেই আশায় দিন গুনছে। নিরঞ্জন কিন্তু তার সম্পর্কের মাসির মেয়েকে বিয়ে করতে চাচ্ছে না, তাই তার মাসিকে অজুহাত দিয়েছে যে না, আমি 4 বছরের জন্য বাইরে যাচ্ছি কাজের জন্য, ফিরে এসে যামিনীকে বিয়ে করব। কিন্তু 4 বছর পেরিয়ে গেলেও নিরঞ্জন কিন্তু আর ফেরেনি যামিনীর কাছে। অথচ কি করছে নিরঞ্জন দেখ, আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা না করে পারবেন না নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেননি? তখন মণি বলছে, আরে সে বিদেশে গিয়েছিল কবে যে ফিরবে? নেহাত বুড়ি নাছরবান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল। ধাপ্পা মানে মিথ্যা কথা। অমন ঘুটে কুড়নির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। ঘুটো কুড়নি বলতে কি বোঝায়? যারা গোবর কুড়ায় তাকে বলা যাবে ঘুটো কুড়নি। সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে, এদিকে কিন্তু নিরঞ্জন অন্য কোনো মেয়েকে বিয়ে টিয়ে করে ঘর সংসার দিব্যি করছে। কিন্তু সে কথা বলে, ওকে বলে কি? বললেই বিশ্বাস করবে না। আর বিশ্বাস যদি করেন তাহলে এখনই তো দম ছুটে অক্কা মানে মারা যাবেন। নিরঞ্জন বিয়ে করে ফেলেছে, আমার বেটি এখানে বসে আছে, শেষ, বুড়ি স্বর্গে। কে মিছিমিছি পাতকের ভাগী হবে, মানে পাপের কে ভাগী হবে যদি বুড়ি মারা যায় হার্ট ফেল করে, তাই না? তাহলে তার দায়িত্ব থাকবে আমি নিজে। কেন আমি বলতে যাবো বুড়িকে? যামিনী নিরঞ্জনের কথা জানে? জিজ্ঞাসা করছি। তার জানে না, মানে মণি বলছে তার জানে না, কিন্তু মার কাছে বলার উপায় তো নেই। যাই কর্মভোগ সেরে আসি বলে মণি সিঁড়ির দিকে পা বাড়াবে। সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারে আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে, মানে অনিচ্ছা সত্ত্বেও আপনি উঠে দাঁড়াবেন। হঠাৎ হয়তো বলে ফেলবেন, চলো আমিও যাব, মানে মণির সাথে আপনিও যাবেন যামিনীর মায়ের সাথে দেখা করতে। ঠিক আছে, এতদূর তুমি যাবে? মণি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে নিশ্চয় আপনার দিকে তাকাবে। হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? মণি তখন বলছে, না, কিসের আপত্তি? বলে বেশ বিমূঢ়ভাবে মানে কি, কোনো কিছু চিন্তা ভাবনা না করে মণি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটি আপনি পৌঁছাবেন, মনে হবে উপরে নয়, মাটির তলার সুড়ঙ্গতেই বুঝি তার স্থান, অর্থাৎ দোতলার ঘরে বুড়ি থাকে। কিন্তু এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাবে, এমন একটা সিঁড়ি দিয়ে নিয়ে যাবে যেন মনে হবে উপরে না উঠে কি মাটির সুড়ঙ্গের ভিতরে চলছি। ওকে, অর্থাৎ চারিদিকে অন্ধকার, এরকম একটা ঘর। কিরকম ঘর দেখ বলছে, বুড়ি কেমন ঘরে থাকে। একটি মাত্র জানালা, তাও বন্ধ। বাইরের আলো থেকে সে প্রথমে আপনার চোখে সব ঝাপসা ঠেকবে, তারপর টের পাবেন বাইরের সূর্যের আলো থেকে যখন আমরা ঘরের মধ্যে ঢুকি কেমন লাগে রে, অন্ধকার অন্ধকার ভাব লাগে না, ঝাপসা ঝাপসা লাগে না, ওইরকম ব্যাপারটা তার টের পাবেন। প্রায় ঘর জোড়া একটি ভাঙা তক্তা পোষে ছিন্ন কান্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে, মানে ছেঁড়া কাঁথা গায়ে চড়িয়ে বুড়ি রুগ্ন হয়ে গিয়েছে, কঙ্কালসার দেহ হয়ে গিয়েছে, ওইরকম অবস্থাতে শয্যাশায়ী হয়ে রয়েছেন। তক্তাপোষের এক পাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, যামিনী চুপচাপ বুড়ির পাশে রয়েছেন। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা দেবে। কে নিরঞ্জন এলি? এই লাইন থেকেও প্রশ্ন আসে, কে কোন পরিস্থিতিতে এ কথা বলেছেন এবং কথক যে নিরঞ্জনের ভূমিকায় যে অভিনয় করেছেন সেটির বিবরণ দাও। ওকে, অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো, বাবা তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে, কিছুতেই যে নিশ্চিন্তে হয়ে মরতে পারছিলাম না, এবার তো আর অমন করে পালাবি না? বুড়ি বলছে কথাটা, মানে বুড়ি তো অন্ধ, চোখে দেখতে পায় না,
বুড়ি ভাবছে নিরঞ্জন এসছে, তার মনের দুঃখের কথাগুলো কাকে বলছে? নিরঞ্জন রূপী গল্পকথককে বলছে। মনে কি যেন বলতে যাবে, তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ অর্থাৎ হঠাৎ আপনি নিজেই থেকেই বলবেন, না মাসিমা আর পালাবো না। অর্থাৎ নিরঞ্জন নিজেকে মনে করে বুড়িকে বিশ্বাস দিবে। মুখ না তুলেও মনির বিমূঢ়তা ও আর একটি স্থানুর মতো মেয়ে মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন, কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। মনে হবে সেই কোন শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শেষের বিন্দুর মতো ঝরে পড়ছে। আপনি অনুভব করবেন, তারপর শুনতে পাবেন, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এই প্রেতপুরী পাহারা দিয়ে দিন গুনছি। বুড়ির যে কালো চোখ, সেই কালো চোখের মধ্যে একটা আশার আলো আপনি লক্ষ্য করবেন। আর কি লক্ষ্য করবেন? যামিনীর মুখের দিকে যে যামিনীর হৃদয়ের যে ভালোবাসা, সেটা আপনি উপলব্ধি করবেন। শেষ পর্যন্ত বুড়ি আপনাকে বলেই ফেলবে যে তোকে বা তোর সাথে কথা বলার জন্য আমার প্রাণটা কিন্তু এখনো এই মৃতপুরী ভগ্নপ্রায় বাড়ির মধ্যে থেকে গেছে। তাই তো এবার বুড়ি শান্তি পেল, অন্ধ বুড়ি শান্তি পেল। বৃদ্ধা কথা বলে হাঁপাবেন। চকিতে একবার যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথাও যেন কি ধীরে ধীরে গড়ে যাচ্ছে। ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানের তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। অর্থাৎ সেই যামিনী, সেই মেয়েটির মনে ভালোবাসার যে বিতৃষ্ণা, সেটা আপনি অনুভব করবেন, সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সেটা যেন ধীরে ধীরে গলছে, এটা আপনি উপলব্ধি করবেন। বৃদ্ধা আবার বলবে, যামিনীকে নিয়ে তুই সুখী হ বাবা, আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই, রাত দিন খিটখিট করে মেয়েটিকে যে কত যন্ত্রণা দিই তা আমি জানি না, তবু ওর মুখে রা নেই, মানে আওয়াজ নেই। যে কোনো বয়স্ক মানুষেরা একটু খিটখিটে স্বভাবের হয়ে থাকে, তাই তো? খুঁটিনাটি ভুল ত্রুটি ইত্যাদি যদি হয়, সে কিন্তু খিটখিটে ভাব প্রদর্শন করে আমাদের সামনে। ঠিক তেমনি যামিনীর মাও বৃদ্ধ হয়েছেন, তাই যামিনীকে কিন্তু মাঝে মাঝে এই তার যে খিটখিটামির মাধ্যমে যে গালিগালাজ দেওয়া ইত্যাদি কিন্তু করে থাকেন, সেটার অনুতাপ বোধ এবার বুড়ি বুঝতে পারছেন। এই জন্য বলছে যে হাজার তাকে গালিগালাজ দিলেও মেয়েটি কিন্তু মুখে কোনো শব্দ করে না, সব মুখ বুঝে সহ্য করে। এই শ্মশানের দেশ, 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। আমার মতো ঘাটের মরাটা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ঝুঁকে মরছে। এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়েও ও কি না করছে, অর্থাৎ সে একাই 100, সেই মেয়ে হয়েও পুরুষের মতন ক্ষমতাশালী, এটা বুড়ি বোঝাতে যাচ্ছে। তাই তো একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না। সত্যি এত দুঃখ, এত কষ্ট, এত মনের মধ্যে যে ভালোবাসা জমে রয়েছে, সেটা আপনি যখন উপলব্ধি করবেন, আপনার চোখ থেকে অটোমেটিকলি জল চলে আসতে বাধ্য। বৃদ্ধা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলবেন, যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। অবশেষে গল্পকথক বুড়িকে কথা দিয়েই ছাড়লো যে যামিনীকে না, আমি বিয়ে করব। তারপর বিকালে আবার গরুর গাড়ির দরজায় এসে দাঁড়াবে। তাহলে কি হলো? এখানে তেলেনাপোতা, এই যে অঞ্চলটা, এই যে জায়গাটা, এটাই হলো তেলেনাপোতা।
ঠিক আছে, এটাই হলো গল্পকথকের তেলেনা পোতা আসার অভিজ্ঞতা। তাহলে তেলেনা পোতায় থাকার দিন শেষ, অবশেষে 2 দিন ফুরিয়ে গেছে। ওই যে শুরুতে বললি না, যদি ছুটি পাও 2 দিন সময় হয় তাহলে তেলেনা পোতা আবিষ্কার করতে পারবা তুমিও। 2 দিন ফুরিয়ে গেছে, এরপর ঘরে ফেরার পালা। তাহলে কি হচ্ছে, তারপর বিকেলে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে। আপনারা 3 জনে একে একে তাতে উঠবেন। যাওয়ার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সে করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপ টিপ যে পড়ে রইল। আপনি হেসে বলবেন, থাক না, এবারে পারিনি বলে তেলেনা পোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? এইবার আসি এই মাছকে, তেলেনা পোতার মাছকে। বললাম না লাস্টের দিকে বলবো, তেলেনা পোতার মাছ হচ্ছে যামিনী। প্রথম দিকে গল্পকথক মাছ ধরতে না পারলেও পরের বার যখন আসবেন তখন কিন্তু মাছ ঠিক নিয়ে যাবেন। তার মানে কি, যামিনীকে সঙ্গে নিয়ে যাবেন। এই তেলেনা পোতার মাছটাকে, তেলেনা পোতার মাছ হচ্ছে যামিনী নিজেই, বোঝা গেছে? আর এই যে ডোবা অঞ্চল, মানে এই যে পুকুর ঘাট যেখানে গল্পকথক বসে মাছ ধরবে, সেটাই কি অ্যাকচুয়াল তেলেনা পোতা। ক্লিয়ার? এখানে এটাই হলো তেলেনা পোতা আবিষ্কার। ক্লিয়ার এতটুকু? যামিনী মুখ ফিরিয়ে নেবে না, ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি, মানে ধন্যবাদ দিচ্ছে শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ে দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। আহা, কি রোমান্টিক একটা লাইন, তাই না? সম্মতি দিয়েছে যামিনী, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি অপেক্ষা করব, তুমি আবার আসবে, আমাকে সঙ্গে নিয়ে যেও, ধন্যবাদ। গাড়ি চলবে। কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়ায় মরকের এক দুর্বার বন্যা, মানে ম্যালেরিয়ার বন্যা তেলেনা পোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্তৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল। আপনার বন্ধুরা হয়তো সে আলোচনাই করবে। তাহলে তেলেনা পোতা এত জনমানবহীন কেন? কেননা কোনো এক সময় বহু বছর আগে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে সেখানকার মানুষ মারে, এই জন্য এই অঞ্চলটা জনমানবহীন প্রান্তর। ঠিক আছে, ফেরার পথে বন্ধুদের মাধ্যমে আপনি জানতে পারবেন সেই গল্পটা। যেসব কথা ভালো করে আপনার কানে যাবে না, সেসব কথা কি আপনার ভালো করে কানে যাবে না। কেন? কারণ হয়তো আপনি প্রেমে পড়বেন, যামিনীর কথা, মেয়েটির কথা বারবার ভাববেন, আশেপাশের কারো কথা সে সময় কানেই আপনার পৌঁছাবে না, তাই তো? আপনি তো আনমনা হয়ে থাকবেন, তাকে নিয়ে পড়ে থাকবেন। গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না। আসার সময় কি হয়েছিল, চাপাচাপি করে গালাগালি করে আপনি বসেছিলেন, এখন সেই অস্বস্তিটা আর পাবেন না। কেন? আপনি প্রেমে পড়েছেন, এই জন্য। আর আপনাকে পীড়িত করবে না। আর চাকার একঘেয়ে কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না। আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনবেন, ফিরে আসবো, ফিরে আসবো। হ্যাঁ, তোমার কাছে আমি ফিরে আসবো, আর কারো কাছে যাবো না। মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছাবেন, তখনও আপনার মনে তেলেনা পোতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতন উজ্জ্বল হয়ে আছে। কোনো জায়গা থেকে ঘুরে আসলে না, মনের মণিকোঠায় সেই ভ্রমণ স্মৃতি থেকে যায়, তাই তো? ছোটখাটো বাধা বিলম্বিত কটি দিন কেটে যাবে, মনের আকাশে একটু করে কুয়াশা জমছে কিনা আপনি টের পাবেন না, অর্থাৎ সেসব কথা ভুলে গেলেন কিনা সেটা আপনার মনে হবে না। তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনা পোতায় ফিরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন, সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়া শীতে লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। আপনি যখন প্রস্তুত হবেন যামিনীকে নিয়ে আসার জন্য বাড়িতে, সেই সময় কি হবে, আপনি অসুস্থ বোধ করবেন, শরীর আপনার কেঁপে উঠবে, মাথা যন্ত্রণা করবে, থার্মোমিটারের পারা জানাবে 105 ডিগ্রি। ডাক্তার এসে বলবে, ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন? আপনি শুনতে শুনতে জলের ঘরে আচ্ছন্ন হয়ে যাবেন। 150 বছর আগেকার ম্যালেরিয়া এখন আপনার হবে।
বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন, তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে দেহ ও মনে অনেক ধোয়া মোছার ইতিমধ্যে হয়ে গিয়েছে। দীর্ঘ রোগ যখন হয় কিনা বা জ্বর যখন হয়, কি হয়? শরীর দুর্বল লাগে না, তাই তো? তার মধ্যে ম্যালেরিয়া রোগ হয়েছে, দীর্ঘদিন পর আপনি সুস্থ হবেন, শরীর দুর্বল লাগবে, পুরনো স্মৃতিগুলো বিস্মৃত হতে চেষ্টা করবে, এমন সময়ের ঘটনা। কি বলছে? অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে। তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই। ব্যাস কাজ ছেড়েছে। যে যামিনীর মাকে কথা দিয়েছে তোমার বেটিকে বিয়ে করব, যামিনীকে লাস্টে কথা দিয়েছিল যে না আমি ফিরে আসবো, যামিনীর চোখে ভালোবাসা দেখেছিল, ধন্যবাদ দিয়েছিল, সেই কথাগুলো আপনি ভুলে যাবেন এক সময়। আপনার এই ম্যালেরিয়া রোগ যেন মনে হবে যে এইগুলো সব স্বপ্ন, আর যেতে ইচ্ছা করবে না সেই জায়গায়। গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ, ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। কুয়াশা কি হয় রে? চারিদিকে যখন ঢেকে থাকে, কুয়াশার ওপারে বা খানিকটা দূরের অংশ ঝাপসা মনে হয়, তাই তো? যেন মনে হয় যে ওই সাইডগুলোতে কিছুই নেই, বা কি ছিল আমি চোখে দেখতে পাচ্ছি না, ইত্যাদি। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। রাত যত বাড়বে তত রাতের অন্ধকারের গাঢ়ত্বের মতো তেলেনাপোতার স্মৃতি আপনার মন থেকে কি হয়ে যাবে? বিস্তৃত হয়ে যাবে, স্বপ্ন মনে হবে। এগুলো বোঝা গেল? গল্পটা খুব সুন্দর, তাই তো?